বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে তোমাদের জন্য বাংলার কিন্তু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে আমরা বিভিন্ন গল্প কবিতাগুলো বুঝিয়ে দিয়েছি, আবার বিভিন্ন অংশের প্রশ্ন কী কী পরীক্ষাতে আসবে সে বিষয়েও কিন্তু আমরা তোমাদের সামনে শেয়ার করেছি। যেমন গল্প থেকে আমাদের হলুদ পোড়া বা হারুন সালামের মাসি, সেই বিষয়গুলো শেয়ার করেছি। কবিতার বিভিন্ন প্রশ্নগুলো কী কী, নাটক থেকে কী প্রশ্ন আসতে পারে। তো আমাদের বাংলার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে ডাকঘর। তো ডাকঘর থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবেই, এবং একটা বৃহৎ অংশ জুড়ে কিন্তু আমাদের এই পাঠ্য সিলেবাসে রয়েছে, যে কারণে কিন্তু আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, এখান থেকে কিন্তু আমাদের খুব বেশি পড়তে হচ্ছে। এবং বাস্তবিক সত্য কথা হচ্ছে, এই অংশের পূর্ণাঙ্গ যে জায়গাগুলো আছে, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বিষয়টা হচ্ছে এমনই, যার জন্য সবার আগে যেটা বলার সেটা হচ্ছে, যে যত ভালো পাঠ্য বইকে খুঁটিয়ে পড়বে, এটাই কিন্তু হচ্ছে আসল কথা, সে তত ভালো উত্তর করতে পারবে এবং তত ভালো লিখতে পারবে। এটা হচ্ছে বাস্তব সত্য, সবার আগে এই সত্য, তাহার উপরে নাই। এই জন্য আমি বলবো, প্রত্যেকে চেষ্টা করবে নিজের পাঠ্য বইটাকে ভালো করে গুরুত্ব দিয়ে পড়ার, রিডিং পড়ার। 1 থেকে 5 বার অন্ততপক্ষে রিডিং পড়লে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর নিজে থেকে কিন্তু লিখতে পারবে। বোঝা গেল? এবার আসা যাক পরবর্তী কথায়। দেখো, প্রথমেই আমি যেটা বললাম, যে আমাদের এই ডাকঘর এই অংশে, এই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমাদের যে পাঠটা রয়েছে, এই অংশে আমাদের প্রশ্ন সংখ্যার যদি বিচার করতে হয়, তাহলে প্রচুর রকমভাবে প্রশ্ন আসতে পারে। আমরা দেখছিলাম সব মিলে প্রায় 40 থেকে 45টি প্রশ্ন পরীক্ষাতে আসার মতো। তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে 4টে প্রশ্ন আসবে, আমাদের পরীক্ষাতে 2টো প্রশ্ন লিখতে হবে। এবার সমস্ত প্রশ্ন পড়াটা কোনো রকম কঠিন কিছু নয়, কারণ যারা পাঠ্য বইকে খুঁটিয়ে পড়বে তারা সমস্ত প্রশ্নের উত্তরটা কিন্তু করতে পারবে। আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো। আর যারা পাঠ্য বইকে খুঁটিয়ে পড়বে না, তাদের ক্ষেত্রে কিন্তু 2টো প্রশ্ন পড়াটাই যেন মুখস্থের মতো হয়ে যাবে এবং একটা বোঝা হয়ে যাবে। যে কারণে আমি বারবার বলছি যে পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ো। এবার কথা হচ্ছে যে, তাহলে স্যার আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। দেখো, আমি এখান থেকে বেছে বেছে কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তার সঙ্গে কিছু কিছু প্রশ্নে আমি স্টার মার্ক দিয়ে দেখিয়েছি, যে প্রশ্নগুলো কিন্তু ভাইটাল এবং পরীক্ষাতে আসার জন্য সর্বাগ্রে অবস্থান করছে। তো সেই প্রশ্নগুলো কিন্তু আরও ভালো করে পড়বে। তো চলো এবার আমরা সেই প্রশ্নগুলো দেখে নিই, যেগুলো পরীক্ষাতে আসার মতো। প্রথম, রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো। ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা, একই প্রশ্ন, ঘুরে ফিরিয়ে আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, দেখো আমাদের এই পাঠ্যাংশে মূলত 3টে চরিত্র খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঠাকুরদা, সুধা আর অমলের চরিত্র। অমলেরটা তো খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র। তো এই 3টে চরিত্র কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। তৃতীয় প্রশ্ন, সেদেশে সবাইকে যেতে হবে বাবা, বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? বক্তার এমন উক্তির কারণ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, সে ভারী মস্ত কাজ, বক্তা ভারী মস্ত কাজ কোনটিকে বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি এর পরিপ্রেক্ষিতে কি জানিয়েছিল? পরবর্তী প্রশ্ন, শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সে চিঠি এখন পথে আছে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, বলো যে সুধা তোমাকে ভোলেনি, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক যায়, কোন প্রসঙ্গে বক্তার এমন উক্তি? এর দ্বারা বক্তার কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ, এর কারণ হিসেবে বক্তা কী বলেছেন? এই উক্তির মাধ্যমে নাট্যকার প্রকৃতপক্ষে কোন সংকেতের কথা বলতে চেয়েছেন? পরবর্তী প্রশ্ন, কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর, কোন ব্যবস্থার কথা বলা হয়েছে? তা বক্তার কঠোর বলে মনে হয়েছে কেন? পরবর্তী প্রশ্ন, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, তুমি যে ছেলে খেপাবার সর্দার, কে কার প্রতি এমন মন্তব্য করেছেন? এমন মন্তব্যের কারণ কি? পরবর্তী প্রশ্ন, তাই তোমাকে ভয় করি, বক্তা কাকে কেন ভয় করে? তার ভয় পাওয়া কতটা যুক্তিযুক্ত তা বিচার করো। পরবর্তী প্রশ্ন, তাই তোমাকে ভয় করি, বক্তা কাকে কোন কারণে ভয় করে তা বিশদে বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল, বক্তার স্ত্রী পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল কেন? কি কারণে বক্তা প্রথমে পোষ্যপুত্র নিতে রাজি ছিল না? আমি লাস্ট কিন্তু একটা ক্লু বলবো, যেখানে এই প্রশ্নগুলোর মধ্যে স্টার মার্ক তো রয়েছে, চালাকিটা আমি বলেই দিই। এই যে স্টার মার্কের প্রশ্নগুলো তো ইম্পর্টেন্ট রয়েছে, তার সঙ্গে প্রথম যে 10টা প্রশ্ন বলেছি, সেই প্রথম 10টা কিন্তু সবচেয়ে ভাইটাল, এটাও কিন্তু মাথায় রেখো। আচ্ছা, যাই হোক, আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল, বক্তার স্ত্রী পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল কেন? কী কারণে বক্তা প্রথমে পোষ্যপুত্র নিতে রাজি ছিল না? পরবর্তী প্রশ্ন, এর জন্যই
এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য। মন্তব্যটি বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন। পরবর্তী প্রশ্ন, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। শরতের রোদ হাওয়া কী অর্থে ভয়ানক? বক্তার এ কথার অন্তর্নিহিত অর্থটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ হতো। কার কখন এরকম মনে হয়েছে? এই উক্তির মধ্য দিয়ে বক্তার মনের কোন প্রবণতা প্রকাশ পেয়েছে লেখো। পরবর্তী প্রশ্ন, না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না। কোন প্রসঙ্গে এই উক্তি? বক্তা পণ্ডিত হতে চায় না কেন? পরবর্তী প্রশ্ন, পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। প্রসঙ্গ উল্লেখ করো, উক্তিটির ব্যাখ্যা করে বক্তার মানসিক পরিচয় দাও বা মানসিকতার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, দই বেচতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিলুম। ডাকঘর নাটক অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না। উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ার মতোই। শরতের রোদ হাওয়া কী অর্থে ভয়ানক? বক্তার এ কথার অন্তর্নিহিত অর্থটি ব্যাখ্যা করো। লাস্ট কোশ্চেন, আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ হতো। কার কখন এরকম মনে হয়েছে? এই উক্তির মধ্যে দিয়ে বক্তার মনের কোন প্রবণতা প্রকাশ পেয়েছে লেখো। এই হলো আমাদের প্রশ্ন। দেখো, দেখে মনে হবে 24টা প্রশ্ন, কিন্তু যেহেতু আমাদের এই টাইপের প্রশ্ন রয়েছে সেহেতু আমাদের কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করতেই হবে, কারণ প্রচুর ভাবে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো যাই হোক, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আর যেগুলোতে আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম 10টা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এদিকে লক্ষ্য রাখবে। আর পাঠ্য বইটাকে খুঁটিয়ে বারবার করে কয়েকবার রিডিং পড়বে, দেখবে এই আলাদা করে প্রশ্ন পড়া লাগবে না, নিজে থেকে এই প্রশ্নের উত্তর লিখতে পারবে। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।